পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাদের সাথে বুঝতেই পারছেন যে আমরা আবার নতুন গেস্ট নিয়ে এসেছি, কিন্তু আমরা সবকিছুই নিয়ে আসছি। আজকে ভৌতিস টিম তাদের ইনভেস্টিগেশনের কারণে এখনো পর্যন্ত বাইরে, তবে আমাদের সাথে রয়েছেন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, যে বুঝতেই পারছেন তার একটু পরপরই তার মিউজিকের চেঞ্জ আসছে। আমরা একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা আমাদের ইমেল করেছেন একজন। আমরা সবসময় বলি যে আপনাদের ইমেল করা ঘটনাগুলো আপনারা পাঠাতে পারেন, এবং যারা এই স্টুডিওতে এসে লাইভ আড্ডা দিতে চান আমাদের সাথে, তারাও অবশ্যই জানাবেন যে আপনারা আড্ডা দিতে চান। যাই হোক, ময়মনসিংহ থেকে আমাদের এই ইমেলটি করেছেন আদনান ফয়সাল, এবং তিনি জানিয়েছেন, হ্যালো রাসেল ভাই, আমি ফয়সাল, আমি ভূত এফএম এর একজন রেগুলার লিসনার অ্যান্ড ইটস মাই ফেভারিট প্রোগ্রাম ইন রেডিও। ওকে, সো তিনি লিখেছেন যে আমার একটা রিয়েল স্টোরি বলছি। আমাদের বাড়ির কয়েকশো গজ দক্ষিণে একটি ছোটখাটো নদী রয়েছে। সেই নদীতে একটি বাঁশের সাঁকো রয়েছে অ্যান্ড পাশ দিয়ে সরু রাস্তা রয়েছে। বাঁশের সাঁকোর এক পারে একটি কবরস্থান এবং অন্যখানে বাঁশঝাড় জঙ্গল। এলাকাটায় একেবারেই ডার্ক। সন্ধ্যার পর লোকজন একেবারেই দেখা যায় না। একদিন আমি এবং আরো একজন ময়মনসিংহের শপিং শেষ করে ঈদের শপিং এ গিয়েছিলাম। বাড়িতে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, রাত প্রায় 12:35। আমরা দুইজন মনে মনে সূরা পড়ছিলাম। সেই পথ হেঁটে আসতে হয় প্রায় সূরা পড়ছিলাম। সেই পথ হেঁটে আসতে হয় প্রায় 1.5 কিলোমিটার। আমরা যখন নদীর কাছাকাছি আসলাম, তখন দেখলাম সেই বাঁশের সাঁকোর একপারে 10-15 জন মাদ্রাসার স্টুডেন্ট, তারা মাথায় সাদা টুপি, পাঞ্জাবি ও পায়জামা পরে সবাই আছে, এবং সেই নদীর উপরে যে বাঁশের সাঁকোটা রয়েছে সেই সাঁকোর উপরে সবাই দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পর তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কোথায় যাবেন, কোত্থেকে আসছেন? তাদের একজন বলল, আমরা ঢাকা থেকে আসছি মজলিস করতে। ওকে, বললাম আপনারা আগে যান। তারা বলল, না, তোমরা দুইজন আগে চলে যাও, আমাদের একটু দেরি হবে। তারপর আমরা দুইজন সাঁকোতে উঠলাম এবং তখনও মনে মনে সূরা পড়ছিলাম। সাঁকো পার হয়ে আমরা একবার পেছনে তাকাই, দেখি কিছুই নেই। তখন আমরা ভয় পাই এবং আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। আমরা ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, একজন অজ্ঞান হয়ে যান, তিনি বলছেন যে আমি ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার সাথে যে ছিল সে বাড়িতে ফোন দেয়, সবাই ছুটে আসে, আমাকে গোসল করানো হয় এবং আরো কিছু। এটি আমার জীবনের ফার্স্ট ঘটনা, এবং বুঝতেই পারছেন যে অত রাত্রেবেলা এই ঘটনা দেখার অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি। এবং তিনি বলছেন যে এই বাঁশের সাঁকো পার হলেই যে রাস্তাটুকু, সেই রাস্তাতে অনেক বাঁশঝাড়। এখন এক রাতে এক রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে বাড়িতে ফিরছিল। বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় সে 1 মাস বয়সের ছোট্ট শিশুর কান্নার আওয়াজ পায়। সেই তারপর আরেকটু সামনে যাওয়ার পর পথের মধ্যে একটি বাস হেলে পড়ে এবং বাসটা এবং সমস্ত রাস্তা ব্লক করে আছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। সেই রিক্সাওয়ালাটি বাসে আঘাত পায় এবং বিকট চিৎকার দেয়। তারপর মানুষ ছুটে আসে, তাকে নিয়ে যায়। সেই লোকটি 6-7 দিন পর মারা যায়। সুতরাং বুঝতেই পারছেন যে ওই বাঁশের সাঁকোই বলেন আর সেই বাঁশঝাড়ি বলেন, সেখানে নানান ধরনের এরকম ধরনের ঘটনা ঘটে। এবং আমরা চাই আপনাদের চারপাশে হয়তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আপনারা আমাকে লিখে পাঠান। আর সেই জন্য যেটা করতে হবে, bhoothfm@radiofurti.fm, এখানে আপনারা ইমেল করতে পারেন BHOOT bhoothfm@radiofurti RADIOFOORTI.fm। এইখানে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। অবশ্যই নামের সাথে ফোন নাম্বার এবং অবশ্যই আপনার ঠিকানা জানাতে ভুলবেন না। আর সেই সাথে জানিয়ে দিবেন যে আপনি যদি আসতে আগ্রহী হন। সবচেয়ে বেশি মুশকিলে পড়ি আমরা যে অনেকেই ইমেল করেন অনেক চমৎকার ঘটনা, যেগুলো আমরা চাই যে স্টুডিওতে লাইভ এসে আপনি বলুন, কিন্তু আপনাদের আসার পক্ষে সম্ভব হয় না, কিন্তু সেটা আমাদের আগে জানান না। আর ম্যাক্সিমাম ফোন নাম্বার যেটা সমস্যা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ফোন নাম্বার বন্ধ থাকে। সো এই ব্যাপারে একটু খেয়াল করবেন যে এমন কোনো নাম্বার দিবেন যে নাম্বারটা সবসময় আপনাদের চালু থাকে, সেই রকম নাম্বার আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এনিওয়েজ, আমরা এই অংশটুকু মানে নেক্সট ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা চাই যে আপনাদের SMS এবং আপনাদের পাঠানো ঘটনা, আমরা বলছি অনেকে রেকর্ড করে অনেক ঘটনা পাঠায়, সেরকম একটা ঘটনা আপনাদের শুনিয়ে আসবো। চলুন শুনে আসি আপনাদেরই পাঠানো আরেকটি ঘটনা।
হাই লিসেনার, আমি মেহেদি হাসান মুন্না ফ্রম নরসিংদী। আমি আব্দুল কাদের মুন্না সিটি কলেজে ইংরেজি সেকেন্ড ইয়ার পড়ছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা প্রায় 7-8 বছর আগের কথা। গ্রামে জেনারেলি মানুষজন একটু সন্ধ্যা ঘুমিয়ে পড়ে, বাট ঈদের আগের দিনটা একটু দেরিতে ঘুমায়, কারণ ঈদের আগের দিনটা একটু আনন্দের বিষয়। সো গ্রামের যে ছেলেপেলে আছে, মানে ছোট, ওরাও খেলাধুলা করে প্রায় 11টা-12টা পর্যন্ত হয়ে যায় খেলাধুলা করে শেষ করতে। যেটা হচ্ছে, আমার এক ক্লোজ ফ্রেন্ড কিবরিয়া, তার বাসা আমাদের বাসার পাশে হাসনাবাদের একটু সাইডেই। ঈদের আগের দিন কিবরিয়া তার কিছু ফ্রেন্ডস ওরা মিলে একটা লুকোচুরি খেলছিল। এটা প্রায় 10টা-11টার দিকে। কিবরিয়ার বাসার পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মাঝে ওরা খেলছিল আর কি লুকোচুরি। একজন লুকালো, তো সবাই মিলে ওকে বের করবে, সেজন্য সিস্টেম ছিল খেলার প্রত্যেকে একটা টিমে ভাগ করা ছিল। তো প্রত্যেকটা টিমে একজন ক্যাপ্টেন ছিল, আর ক্যাপ্টেনের হাতে একটা করে টর্চ ছিল। তো ওই টিমগুলা ওই যে একজন লুকিয়েছিল তাকে খুঁজে বের করবে। এক পর্যায়ে দেখা গেল কিবরিয়ার সাথে যে তার দলের যে ক্যাপ্টেন, সে একটু সামনে চলে গেছিল আর কি। কিবরিয়া আর তার সাথে আরেকজন ছেলে ছিল, সে একটু পিছিয়ে পড়লো। তো ওকে ফাইন্ড আউট করার জন্য কিবরিয়া আর ওই ছেলেটা একটু খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। বাট হঠাৎ করে কিবরিয়া আর ওই কিবরিয়ার সাথে যে ছেলেটা, মানে দুজন ছিল, ওই জঙ্গলে একটা বড় একটা গাছ ছিল, সেটা নাকি একটা দুষি গাছ ছিল, মানে গ্রামে যেটা আঞ্চলিক ভাষা যেটা বলে দুষি। তারা ওই গাছ থেকে কি যেন একটা নেমে আসতে দেখে সাদা কাপড় পরা। জিনিসটা এমন যে একজন হুজুর যদি সাদা পাঞ্জাবি পরে, আর পাঞ্জাবিটা যদি পায়ের পাতা পর্যন্ত ওইরকম পাঞ্জাবি হয়, আর মাথা যদি সাদা কাপড়ে একটা ঘোমটা দেয়, যেরকম দেখা যায় জিনিসটা সেম সেরকম। মানে একটা ধরেন মানুষ, একটা কোনো ফেস নেই, মানে নাক মুখ চোখ কান কিছু নেই, মানে জিনিসটা মানে কি বলা যায়, মানে একদম খালি জিনিসটা, মানে ভেতরে ভেকেন্ট, কাপড় পরা, মানে মানুষ আকৃতি এরকম জিনিস আর কি। তো প্রথম জিনিসটা গাছ থেকে নেমে আস্তে আস্তে এসে মানে ভেসে ভেসে যেন আসছে তাদের সামনে। তো তারা ভয় পেয়ে দৌড় দিয়ে বাস চলে গেলো, বাট জিনিসটা কাউকে তারা বললো না ওই দিন রাতে, মানে ঈদের একদিন। বাট ঈদের দিন রাত 11টা-11:30 দিকে হবে, সেম জায়গায় কিবরিয়ার এক ছোট ভাই, আপন ছোট ভাই অপু, আর তার এক ফুফাতো ভাই, দুজন মিলে এখানে কি কারণে জন্য আসছিল আর কি। তো তারা হঠাৎ সেম জিনিসটা ওই গাছ থেকে নিয়ে আসতে দেখে। তো তারা তো আর একটু ছোট ছিল, তো দৌড়ে বাসা চলে এসে চিলাচিলি করে আর আঙ্কেল আন্টিকে এটা খুলে বলে জিনিসটা। তো তখন কিবরিয়াও জিনিসটা শেয়ার করে যে হ্যাঁ, গতকাল আমার সাথে এরকম হয়েছিল জিনিসটা। এখানে তো 4 জন একসাথে দেখা, তাই না? মানে অপু, কিবরিয়া আমার ক্লোজ ফ্রেন্ড, তার সাথে আরেকটা ছেলে, আর কিবরিয়ার ফুফাতো ভাই, মানে 4 জন। তারপর জিনিসটা একসাথে না, প্রথম 2 জন দেখলো, তারপর পরের দিন ঈদের দিন দেখলো। ঈদের দিন এটা কি বলবো, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর এতক্ষণ শুনছিলেন আমাদেরই একজন লিসনারের পাঠানো, একদম কম্পিউটারে এটা ধারণ করেছে, সে কম্পিউটারে রেকর্ড করে পাঠিয়েছে এই ঘটনাটা। সুতরাং সাউন্ড একটু ডিস্টার্ব থাকতে পারে, বাট থ্যাঙ্কস যারা এরকম উদ্যোগ নিচ্ছেন এবং যারা এরকম করে রেকর্ড করে আমাদের পাঠাচ্ছেন বিভিন্ন সাউন্ড ফাইলগুলো ইমেইল করে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এক্সপিরিয়েন্সটা আমি জানতে পারছি। আর ওই যে লাস্টে বলেন এটা কি, আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না এটা কি। এবং এরকম আমি শুধু একটা জিনিসই বলবো যে এই পর্যন্ত যারা দেখেছেন তারা সবাই বলেছেন কোন শেপ বলতে পারেনি, এবং মনে হয় যে প্রত্যেকেই আমার যতটুকু মনে পড়ে যেরকম বলেছিলেন যে পুরো একটা কাপড় হলেও সেই কাপড়ের ভেতরের দিকটা মনে হয় যে অন্ধকার, মানে কোনো আকৃতি নাই। মানুষের মতন কাপড় পরা থাকলেও তাদের চেহারার কোনো আকৃতি নাই, তাদের শরীরের কোনো আকৃতি নাই, ভেতরটা পুরোপুরি অন্ধকার, মানে চোখ নাক মুখ কান এগুলো আলাদা করা যায় না। এবং আমি জানি না যে আসলে আমরা হয়তো, আমি সবসময় একটা জিনিস সবাইকে চিন্তা করতে বলি যে আমাদের চারপাশে এরকম হয়তো অসংখ্য অনেক কিছুই রয়েছে। আমরা কি প্রত্যেকটা মানুষ আমাদের চারপাশে যেটা আছে, যে মানুষগুলো হেঁটে বেড়াচ্ছে, যে মানুষগুলো চলাফেরা করছে, তাদের কিন্তু আমরা প্রত্যেক দিন গায়ে হাত দিয়ে দেখতে চাই না, বা তাদের দিকে তাকিয়ে দেখতে চাই না যে তারা আসলে জীবিত নাকি তারা আসলে মৃত, তারা আসলে মানুষ না অন্য কিছু। আমার পাশে বসে যে মানুষটি হয়তো মানে কি বলবো, যে আমার পাশেই একদম বসে আছে, কিন্তু আমি জানি না যে সে আসলে কি, কারণ হাত না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি কখনো বুঝতেই পারছেন না সে জীবিত মৃত বা মানুষ বা অন্য কোনো কিছু কিনা। যাই হোক, সৌরভ আমাদের SMS করে বলছেন যে ভূত FM জোশ, এনজয় ইট, থ্যাংকস রাসেল ভাই, ইউ মোস্ট ওয়েলকাম। রেমি লিখেছেন যে রাসেল ভাই, আমি প্রায় রোজ রাতে স্বপ্নে দেখি কে যেন আমার মুখে বালিশ চাপা দিয়ে আছে, এবং আমি এটা খুব ভয় পাই। আপনারও কি এরকম হয়? না, আমার এরকম কখনো হয়নি। মুন্নি লিখেছেন ভাইয়া, ভূত FM শুনে সারা রাত ঘুমাতে পারি না, মনে হয় ঘটনাগুলো চোখের সামনে ভাসছে। বাহ, ভালো তো, মানে আপনি ইচ্ছা করলে এগুলো আপনি
আপনি মানে কি বলবো যে একটা ফিল্ম তৈরি করে ফেলতে পারেন। নবীন আমাদের লিখেছেন যে বলে আচ্ছা 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 নবীন ইসলাম বলেন যে তিনি বলছেন যে জিন থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে, তিনি অজু করার পরামর্শ দিয়েছেন। ওকে, নওশাদ লিখেছেন ময়মনসিংহ থেকে যে ফার্স্ট টাইম তিনি ভূত এফএম শুনছেন এবং তিনি এটা তার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আর উড়ন্ত পথিক আমাদের লিখেছেন ভূত এফএম ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন করা যায় কিনা, আমরা ট্রাই করবো সেটা করার, তো আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। এনিওয়েজ চলে যাবো আবারও গানে না যায়, আমরা বরং একটু ঘটনায় থাকি। আমাদের নতুন কিছু গেস্ট রয়েছে, কিন্তু আমরা তো বলছিলাম যে এই পর্বটা পুরোপুরি আমরা করবো আপনাদের SMS দিয়ে এবং আপনাদের মেইল দিয়ে, তাহলে আমরা আরো কয়েকটা SMS পড়ে গানে চলে যেতে পারি। টিটু আমাদের লিখেছেন যে আমার নানা মাঝে মাঝেই দেখেন যে এক মহিলা হোয়াইট কাফন পরে বসে থাকেন, সো জানতে চাইলে প্লিজ কল মি। ওকে, আমরা তো জানতেই চাই এবং আপনাকে বলবো যে না, আমরা কল দিয়ে জানবো না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কষ্ট করে আপনার এই ঘটনাটা আমাদের ইমেল করবেন bhootfm@radiofurti.fm এ। একটু বড় করে ইমেলটা করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাকে কল দিয়ে বা আপনার ঘটনাটা কিরকম ধরনের হবে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এনিওয়েজ, আমরা নেক্সট যার কথা শুনবো, যার এক্সপিরিয়েন্স শুনবো, তার সাথে একটু পরিচিত হয়ে গানটা শোনা আছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মেহেদি হাসান সাব্বির, আমি ধানমন্ডি থেকে ওকে ক্লাস 8 এ পড়ছি। ক্লাস 8 এ পড়ছেন ধানমন্ডি থেকে, তাহলে তো তুমি করেই বলা যায় না, রাইট? ওকে, ক্লাস 8 এ পড়ছো এবং ধানমন্ডি থেকে এসছো। ওকে, আমরা তোমার নাম আরেকবার বলো। মেহেদি হাসান সাব্বির। মেহেদি হাসান সাব্বির। অর্থাৎ আমরা সাব্বিরকে নিয়ে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আপাতত একটা গান শুনে আসবো। ইন দ্য মিন টাইম যারা আমাকে SMS করতে চান তারা লিখে পারবেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার, এবং যারা ইমেল করতে চান bhootfm@radiofurti.fm এ ইমেল করে পাঠিয়ে দিন। শুনে নেবো আরো একটি গান। দ্যাটস রাইট, শুনছেন ভূত FM আর শুনছেন সব সময় সাথে আছেন রেডিও ফুর্তির। আর শুনছেন ভূত FM আর শুনছেন সব সময় সাথে আছেন রেডিও ফুর্তির। আর বলছি রাসেল, আমার সাথে রয়েছেন আজকের ভূত FM এর নতুন কিছু গেস্ট এবং তাদের একটু পরিচয় জেনেছিলাম আমরা। এখন আরেকটু ঘটনা যাব। আচ্ছা, তোমার বাসা কোথায়? বাসা ধানমন্ডিতে। সাব্বির, রাইট? সাব্বিরের বাসা ধানমন্ডিতে। সাব্বির, আরেকটু কাছ থেকে কথা বলতে হবে, ওকে? সো সাব্বির, তোমার জীবনে তো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা পরেই শুনবো। আজকে তোমার জীবনে একটা লম্বা ঘটনা আছে। হ্যাঁ, লম্বা ঘটনা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড সাদ, তার কাজিনের বিয়ে অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং সেখানে উৎসটা আমি পরে বলবো সবাইকে। হ্যাঁ, সেখানে এই জিনিসটা আলোচনা হয়েছিল, রাইট? তো আমরা প্রথমে ঘটনাটা শুনে আসি। ঘটনাটা একটা অদ্ভুত বাড়ি, তার সামনে অদ্ভুত ধরনের একটা গাছ, একটা ছেলে এবং একটা মেয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার পর তখন তারা আশেপাশে কোনো বাড়ি দেখতে পেল না। তখন তারা চিন্তা করলো যে দূরে দেখতে পাচ্ছে যে একটা লাইটের আলো দেখা যাচ্ছে,
তখন তারা কোনো চিন্তা না করে সেই বাড়ির দিকে অগ্রসর হলো। তখন বাড়ির সামনে গিয়ে দেখলো তার দারোয়ান দাঁড়িয়ে আছে। তখন তার কাছে জিজ্ঞেস করলো যে আমরা কি আজকের রাতটা কাটাতে পারি? তখন দারোয়ান বললো যে আমি তো বলতে পারবো না, আমার মালিক বলতে পারবে, উনি ভিতরে আছে, আপনি তার সাথে দেখা করুন। এবং তারা যখন যাচ্ছিল তখন দারোয়ানটা বলছিল যে তোরা সবাই মরবি, মানে বড় একটা হাসি দিয়ে বলল। তখন লোক মানে তারা দুজন ভিতরের দিকে যাওয়ার সময় মানে ভিতরে ঢোকার সাথে সাথে একজন বুড়া মহিলার সাথে দেখা হলো। তখন তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমরা কি এখানে আজকে রাতটা থাকতে পারি? আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো এখানে আর কোনো বাড়ি ঘর নেই থাকার জন্য, আমরা কি এই জায়গায় থাকতে পারি? তখন তিনি ভেবেচিন্তে পারমিশন দিলেন থাকার জন্য এবং বললেন ওনার একটা শর্ত ছিল, তা হচ্ছে যে বাড়ির যে জায়গায় যা কিছুই ধরুক, কিন্তু একটা ঘড়ি দেখিয়ে বললো যে ওই ঘড়িটা যাতে টাচ না করে এবং ঘড়িটা যাতে কোনোরকম ক্ষতি না করে ঘড়িটার দিকে। তখন তারা রেস্ট করছিল। তখন আবার একটা মেয়ে রাস্তা দিয়ে আসছে, কিন্তু পাশে মানে ভয়ে ভয়ে আসতেছিল, পাশে কোনো বাড়ি দেখতে পারো না। সেও তাদের দুজনের নিয়ে একইভাবে বাসে গেল এবং বৃদ্ধ মহিলাটা তাকেও বললো যে ওই ঘড়িতে যাতে টাচ না করে। তারপর এমন করে মোট 8 জন আসলো। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে 8 জন এসে তারা একসাথে উপস্থিত হলো। এখন তাদের সবাইকে বুড়ি বললো যে মানে বৃদ্ধ মহিলাটা বললো যে ঘড়িটা যাতে টাচ না করে। তখন তারা এর সাথে চিন্তা করতে থাকলো যে উনি বললো যে টাচ না করার জন্য, বাড়িতে সবকিছু টাচ করার জন্য, কিন্তু এই ঘড়িটাতে কি আছে যে আমরা এটা জানতে পারবো না। তখন তারা চিন্তা করতে করতে যে বললো যে ডিসিশন নিল যে আমরা দেখবো এটা কি আছে, কি রহস্য জিনিসটায়। তখন তারা ভালোভাবে বইটা খুললো। খোলার পর একটা বাটন ছিল, সেই বাটনটাতে টাচ, ওরা বুঝতে পারে না যে টাচ পড়ে গেছে। হঠাৎ তাকে টাচ পড়ে যাওয়ার সাথে সাথে তাদের সামনে থেকে কিছু কালো বাতাসের মতো তাদের পাশ দিয়ে খুব দ্রুত চলে গেল এবং পিছনের জানালাগুলো খুব দ্রুত বাতাসের বাইরে করতেছিল। তখন আর তাদের পিছনে যে গাছটা ছিল, অদ্ভুত একটা গাছ, সেই গাছে কোনো পাতা ছিল না। হঠাৎ করে একটি ঘুড়ি সেই গাছের উপর এসে পড়লো। তারা কেউ মানে এটা দেখেনি, ওই সময় লক্ষ্য করেনি। তখন তারা চিন্তা করলো যে আমাদের হয়তো ভুল হয়ে গেছে। তখন তারা বুঝতে পারেনি যে এরকম মানে অদ্ভুত কিছু হবে। তখন তারা একজন মহিলা ছাদে গেল ছাদটা দেখার জন্য, বাড়িটা দেখার জন্য। তখন উপরে যাওয়ার পর দেখলো যে চারদিকে ঘুরতেছে, ছাদের পাশ দিয়ে ঘুরতেছে। হঠাৎ করে চারদিকে কিছু বাতাস আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে আস্তে আস্তে ঘুরতেছে। ওটার পর সে ভাবতেছে, মানে অনুভব করতেছে পিছন থেকে কেউ তাকে ধরার জন্য চেষ্টা করছে। সে পিছনে তাকানোর সাথে সাথে হঠাৎ করে বড় এক কালো বাতাসের মতো গোল হয়ে এসে তার গায়ে ধাক্কা দিল এবং সে সাথে সাথে সেখানে মারা গেল। আর ওই সময়টাই 2 জন ছেলে বাড়িটা দেখার জন্য নিচে গেল। মানে বাড়িটা ঘুরতেছে, গ্রাউন্ড ফ্লোরের নিচে তারা একটা বক্স দেখতে পেল, কফিনের নেয়। বক্সটা তারা অনেক কিছু দেখছে, কিন্তু ওগুলো কোনো রহস্যময় নয়। বক্সটা খোলার সাথে সাথে একটা লাশ, কিন্তু অনেক আগের, কিন্তু মনে হচ্ছে যে এই মাত্র তাকে মারা হয়েছে এবং তার হাত পা কেটে ফেলা হয়েছে, আর রক্তগুলো একদম তাজা তাজা। তখন তারা ভয় পেয়ে দৌড়ে উপরে এসে পড়লো। এবং যে লোকটা বক্সটা খুলছে সেই লোকটা ভয়ে তার হাত মুখ ধুইতেছিল। তখন পাশের যে লোকটা ছিল সে দেখলো তার যে পানি দিয়ে মুখ ধুচ্ছে সে পানিতে রক্ত আছে।
মানে বুঝি নাই যে পানি যে মুখ ধুচ্ছে মুখ ধুচ্ছে সেই পানিতে রক্ত, মানে সেই পানিটা রক্ত রক্ত হয়ে আসতেছে কল দিয়ে, মানে লাল হয়ে আসছে। লাল হয়ে। ওকে। তখন পাশের লোকটা রক্ত রক্ত বলে চিল্লাচ্ছে এবং তার পুরো শরীর জামা কাপড় রক্ত দিয়ে ভরে গেছে। সে রুমে যাওয়ার পর মহিলারা সবাই ভয় পেয়ে এক কোণায় চলে গেছে। তখন তারা চিন্তা করতেছে যে মানে লোকটা যার পুরো শরীরে রক্ত, সে এক পাশে দাঁড়ায় চিন্তা করতেছে যে রক্তটা আসলো কিভাবে। তখন যে মহিলাটা ছাদে মারা গেছে সেই মহিলাটার হাতগুলো একদম পচে গেছে, এমন মনে হচ্ছে লম্বা লম্বা হাত হয়ে গেছে। মহিলা আবার কোথেকে আসলো? মানে যে মহিলাটা ছাদে মারা গেছে ওই মহিলাটা। আচ্ছা। যে মহিলাটা ছাদে ঘুরতে গেছিল তাকে একটা বাতাসের কারণে সে মারা গেছে। এবং সেই মহিলাটা পরে ব্যাক করে আসলো, তার হাতগুলো পচে যাওয়ার মতো লম্বা লম্বা হয়ে গেছে এবং তার চোখ দিয়ে কালো রক্ত পড়ছিল। তখন সে যে লোকের পুরো শরীরে রক্ত, ওই লোকের পিছন দিক দিয়ে আস্তে করে হাত দিছে। হাত দেওয়ার পর সে হঠাৎ করে চমকে গেছে এবং তার পাশে যত মহিলা যত লোক ছিল সবাই চিল্লান দিয়ে উঠলো, চিৎকার করে উঠলো, বললো যে এটা কি। তখন তারা ভয় পেয়ে গেছে। তখন একটা লোক পাশে একটা কোরাল জাতীয় ছিল, ওটা দিয়ে তার মাথায় মারলো। আচ্ছা। মাথায় মারার পর সে ওখানে মানে তার মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে। তখন তারা সবাই ভয় পাইতে লাগলো যে বুড়ির মানে বৃদ্ধ মহিলাটার কথা আমরা অমান্য করছি, এখন বৃদ্ধ মহিলাই আমাদের বাঁচাতে পারে। কারণ এরকম একটা ঘটনা হয়েছে, একজন মারা গেছে এবং একজনের পুরো শরীরে রক্ত ঝরে পড়তেছে। এখন তারা বৃদ্ধ মহিলাকে খোঁজার জন্য দুইটা ছেলে এবং দুইটা মেয়ে রওনা দিল। রওনা দেওয়ার পর তারা পুরো বাড়ি খুঁজছে, কিন্তু বৃদ্ধ মহিলার কোনো খোঁজ পায়নি। তখন একটা ছেলে আর কি পিছনে পড়ে গেছে, খুঁজতে খুঁজতে পিছনে পড়ে যাওয়ার পর সে তার সামনে দিয়ে একটা কলা মানে বাদুড় উড়ে আসতেছিল। তখন সে পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে কালো এক বাতাস তার পাশ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর সে ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর সে পিছনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে সামনে একটা সাপল ছিল, কাত করে সাপলটা ছিল। সে দৌড়ে গিয়ে সে সাপলের সাথে মানে সাপলটা ওর পেটে ঢুকে গেছে, সেও মারা গেছে। তখন তারা পিছনে ব্যাক করে দেখে সে ওই লোকটার নাই। তখন পিছনে গিয়ে দেখে তার লাশটা পড়ে আছে। তখন তারা ভয় পেয়ে একসাথে হয়ে গেল। ওকে। আমার মনে হয় যে লাস্টে একটা ঘটনা যেটা হবে সেটা তো সবাই মারা গিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই ঘটনাটা তার লাইফের রেগুলার কোনো ঘটনা না। এই ঘটনা সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে এই ঘটনায় সে নাকি আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনা তুমি কোথায় পেয়েছো, তখন সে আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে এই ঘটনাটা সে সবসময় স্বপ্ন দেখে এরকম ধরনের ঘটনা। তো ব্যাপারটা কিন্তু একেবারেই মানে বাস্তবসম্মত না এবং যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটা সম্ভব না এবং দেখা যায় যে এই ঘটনাগুলো সচরাচর এভাবে ঘটে না, কিন্তু একজন মানুষ ইমাজিন করতে পারে এই ঘটনাগুলো এবং স্বপ্ন দেখতে পারে। ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কথা শুনবো। আপনার নাম কি? আমার নাম সাদ আব্দুল্লাহ, আমি ধানমন্ডিতে থাকি। আমি একসাথে নাই, এইটে পড়ি। ওকে। আচ্ছা, কিছু কিছু ঘটনা তো আমার মনে হয় যে আপনার জীবনে ঘটেছে, এরকম কোন ঘটনা আছে যে ঘটনাগুলো বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে বা মনে পড়ছে? জি, আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন আমি একবার মানে আমার নানা বাড়ি গিয়েছিলাম। আচ্ছা। আমাদের বাড়ি থেকে নানা বাড়ি গিয়েছি রাত্রে, মানে বিকালেই গিয়েছি, কিন্তু আমি একটু আমার মানে নানা বাড়িতে আমার বয়সী ছেলেমেয়েরা একটু বেশি। তা আমি ওদের সাথে খেলতে খেলতে পরে বলছিলাম যে আমার মামা অথবা অন্য কেউ বড় আমায় নিয়ে যাবে। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে এখন পরে আমার আব্বু আম্মু চলে আসছে। তারপরে ওখান থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো। আচ্ছা। তারপরে
তা রাত্রে যখন 8টা-9টা বাজে তখন আমার সাথে মানে আমাদের পাশেই একটা মাদ্রাসার বড় একটা ছেলের সাথে দেখা হয়। আর ওই ছেলেটাও আমাদের বাড়ির দিকে যাবে। পরে আমি বললাম আমার মামাকে যে মানে মামাকে বুঝালাম যে আপনার এত কষ্ট করে এত রাত্রে যাওয়ার দরকার নেই, আমি ওর সাথে চলে যাবো। আর আমি নইলে এখানে নতুন, কিন্তু ও তো সবসময় যাওয়া আসা করে, মানে ও তো গ্রামেই থাকে, আমি ওর সাথে চলে যাবো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা। তারপরে ওর সাথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা কিছু দূর এগোনোর পরে আমাদের একটা মানে বিশাল একটা বট গাছ আছে। বট গাছের ওখান দিয়ে মানে আমরা প্রায় সবাই ভয় পাইতো যে বট গাছটা দেখতেই একটা ভয়ঙ্কর ধরনের ছিল। আচ্ছা। বট গাছটার পাশে মানে রাস্তার পাশে একটা খাল ছিল ছোটখাটো। আচ্ছা। তার খালে যাচ্ছি, ওই বট গাছটার কাছাকাছি আমরা 4-5টা হাঁস দেখতে পেলাম। আচ্ছা। তারপর এখন আমরা চিন্তা করলাম যে এত রাত্রে হাঁস আসলো কোথা থেকে। তারপর ওই সময় আমরা ভয় পেতে লাগলাম যে হাঁস রাতে থাকে তো তারপরে যাই না, মানে গ্রামের বাড়িতে হয় কি যে সন্ধ্যার সময় হাঁস মুরগিগুলো সব ঘরে চলে যায়। আচ্ছা। এরপরে আর বাইরে থাকা মানে একটা অস্বাভাবিক বিষয়। আচ্ছা। তা এই জন্য এটা ভাবে আমরা ভয় পাইছি যে এত রাতে এগুলো আসলো কোথা থেকে এবং কারি বাদ। কোন জায়গার ঘটনা? আমাদের নানাবাড়ি থেকে 5 মিনিটের রাস্তায়। নানাবাড়িটা হচ্ছে ঝালকাঠি, রাজাপুর থানা। ওকে। আচ্ছা। তারপর সেখানে মানে আমরা যাচ্ছি, পরে আমরা ভয় পেয়ে গেলাম। পরে আমার সাথে যে মাদ্রাসার ছেলেটা ছিল ও অনেক মানে আমার কিছু ছোটখাটো ছোড়া শিখাই দিল। তারপর আমি আরো একসাথে ছোড়াগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম। যাওয়ার পরে তারপর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে হলো কি আমাদের পিছনে কেউ আসতেছে। তা এবার আমরা আরো বেশি ভয় পেয়ে গেছি, কারণ আমাদের বয়স ছোট, আমরা এমনি ছোট, আমার বয়স তখন 11 কি 12 বছর। আচ্ছা। আমার বয়স। তা আমরা বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ ফার্স্টে হাঁস দেখছি, তারপরে যখন মনে হচ্ছে যে পিছনে কেউ আসতেছে। তারপর এখন আমার সাথে ছেলেটা বলতেছে যে তুমি ভয় পেও না, কারণ এই অন্ধকার রাতে এটা এরকম হয় যে নিজেদের মানে পায়ের আওয়াজটা বারবার ফিরে আসে। আচ্ছা। আমাদের মানে আমাকে সাহস দিল। আচ্ছা। তারপরে আমরা এরকম এগোতে থাকলাম। এগোতে থাকার পর হঠাৎ একটা মানে বিড়াল মানে পাশে একটা ছোট ঝোপ ছিল, সেই ঝোপটা থেকে হঠাৎ লাফ দিয়ে আমার সামনে এসে পড়লো। তা এবার আমি সত্যি চমকে গেছি। প্রায় মানে 2-3 মিনিট ওখানে দাঁড়াইছিলাম, যে মানে এতটাই চমকে গিয়েছিলাম যে ওখানে পুরো স্তব্ধ হয়ে গেছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর হাঁটা দিলাম। হাঁটা দেওয়ার পর আমার এক মামার সাথে দেখা হয়েছে। মানে তার বাড়ি পাশেই, মানে রাস্তার পাশেই তার বাড়ি, অন্য এক মামা। তারপর সেই মামা আমাদের সাথে কিছুক্ষণ এগিয়ে দিল। এগিয়ে যাওয়ার পরে তারপর সে কিছুক্ষণ পর আবার সিটটি ব্যাক করলো আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে। তারপরে আমরা ভয়ে আসতেছিলাম। পরে এখন আবার মনে হলো যে আমাদের পিছনে কেউ আছে। এরপর আমরা দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমরা হঠাৎ 2-3 বার মানে আশ্রে পড়েও গিয়েছিলাম। আশ্রে পড়ে একেবারে কাদা টাদা মেখে তারপর বাড়ি গিয়েছিলাম। কিন্তু ওই রাত্রে মানে কি হয়েছিল, মানে এইটা মনের ভিতরে যে কি হয়েছিল তাই করতে পারতেছিলাম না যে কি ঘটনা ঘটে গেল। আচ্ছা। এমনিতে অন্য কোনো ঘটনা আপনার সাথে ঘটেছিল কখনো? আমাকে একটু আগে আমি মানে শুনেছিলাম যে ঘটনাটা, সেই ঘটনাটা। তারপর আরেকবার আমার এক চাচার সাথে আমি আমাদের রাজাপুর গ্রাম থেকে মানে থানা থেকে গ্রামে আসছিলাম। আসার পরে
হচ্ছে আর কি তখন 8টা কি 8:30 বাজে, কিন্তু আর কি আস্তে আস্তে ঈশান নামাজের টাইমটা পেরিয়ে গেছিল। তারপর এখন সেই চাচা বললো যে আসো, পাশে একটা মসজিদ ছিল, সে বললো যে আসো আমরা এই মসজিদে 2 জনে নামাজ পড়ে যাই। এত রাত হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়া নাও হতে পারে, তা আমরা নামাজ পড়ে যাই এখানে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা চলেন। পরে সে আজান দিল। আজান দেওয়ার পরে আজান দিলে কেন? মানে সে আজানটা অনেক আগে হয়ে গিয়েছিল, তো এখন সে চিন্তা করলো যে আজানটা আর কি আজান দিয়ে দিলে ভালো হবে। এই জন্য সে আজান দিল। আজান দেওয়ার পর আজান দেওয়ার সময় মসজিদের লাইটটা অন ছিল, কিন্তু মসজিদে কোনো লোক ছিল না। পরে আমরা যখন 2 জন অজু করে আসলাম, অজু করে আসার পরে দেখি যে প্রায় 2 কাতারের মতো লোক। আমরা তখন ভয় পেয়ে গেছিলাম যে মানে আমি যেটা বলি, আপনার ঘটনাটা যেটা হচ্ছে মানে একবারে বললে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা রাতের বেলায় নামাজ পড়তে গেছে এবং মানে একটু দেরি করে, এবং তারপরে যেটা হলো যে যেহেতু আজান অনেক আগে হচ্ছে সেই জন্য আপনার চাচা আবার আজান দিলেন এবং ফিরে এসে আপনারা দেখলেন যে অত রাত্রেও 2 কাতার মানুষ, এই তো? জি। ওকে। তা আমাদের মনে হচ্ছিল যে এখানে জিন টিন কিছু থাকতে পারে, মানে এত রাত্রে ওইখানে এতগুলো মানুষ আসার কোনো কারণ নাই, কারণ জিন থাকতে পারে। মানে এরকম মানে আমি শুনেছি এরকম যে মসজিদে রাতের বেলায় বহু রাতে এরকম ধরনের নামাজ পড়ে। সেরকমই কোনো ঘটনা। এবং সেখানে কি আপনার নামাজ পড়ছিলেন? জি, আমার চাচা ইমামতি করেছিল এবং আমি পিছনে ছিলাম, এবং কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়নি, এবং তারপরে আমরা খুব দ্রুত বাড়ি চলে গিয়েছিলাম। ওকে। তো আমাদের মনে হয় যে এরকম আরো অসংখ্য ঘটনা আপনাদেরও জানা আছে, এবং আমরা চাই যে আপনাদের ঘটনা যত ভালো হবে তত বেশি আমরা সমৃদ্ধ হব। সেই জন্য আমাদের ভালো ভালো যে সমস্ত আপনাদের এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেটা আমাদের পাঠিয়ে দিন। লিখে দিন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে ভয়ঙ্কর কোনো ঘটনা শেয়ার করতে চান তারা ইচ্ছা করলে আমাদেরকে SMS করে জানিয়ে পারেন তার হিন্টটুকু, যারা আমাদের সাথে মানে আমাদের এই স্টুডিওতে এসে লাইভ আমাদের শোতে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তারা লিখে ফেলুন boothfm@radiofulki.fm। এখানে আপনারা ইমেল পাঠিয়ে দিন নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং জানিয়ে দিন যে আপনারা যদি আসতে পারেন তাহলে সেটা আমাদের জানিয়ে দেবেন। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন শিপু, আমাদের SMS করেছেন আজমিদ, SMS করেছেন অমি, আফসানা, রাকা, ইমন, শাহিন, মৌসুমী, SMS করেছেন তুহিন, অরিয়ন, SMS করেছেন মেহরাব, রাফায়েত, Mr. and Mrs. Afrin, all right?